হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা অনেকে আমাকে কমেন্টে তোমরা জানাচ্ছিলে, স্যার নাট্য সাহিত্যটা ধরুন। তো সেই হিসাবে আমরা নাট্য সাহিত্যের যে পার্ট ওয়ানের ক্লাস, হ্যাঁ, অর্থাৎ অনেকগুলো ক্লাস কিন্তু নাট্য সাহিত্যে আসতে চলেছে। আজকে শুধুমাত্র পার্ট ওয়ান, অর্থাৎ অশ্বঘোষ এবং ভাস, মহাকবি ভাস এবং অশ্বঘোষ নিয়ে কিন্তু আজকের আমাদের কিছু এমসিকিউ আছে। 30টার মতো এমসিকিউ এখানে আমরা দেখব এবং পরবর্তীকালে কালিদাস থেকে আরম্ভ করে যতগুলো আমাদের নাট্য সাহিত্যিক আছে তাদের প্রত্যেকটি টপিক নিয়ে আমরা আলোচনা করব, তাদের ব্যক্তিগত জীবনী কি আছে, ঠিক আছে, এবং তার সাথে সাথে তাদের যে এমসিকিউ কোশ্চেন কি হতে পারে ইত্যাদি নিয়ে কিন্তু আমাদের এই আলোচনা থাকবে। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্ত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা এখন যেটা বর্তমানে চর্চিত বিষয় WBSLST কিন্তু প্রিপারেশন শুরু হয়েছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে প্রিপারেশনটা নিতে পারো। কারণ দেখো, WBSLST সংস্কৃত কিন্তু প্রিপারেশন এখানে শুরু হয়েছে এবং আমরা আগস্ট মাস থেকে টোটাল 60টা কোশ্চেনের যে এমসিকিউ সিরিজ, অর্থাৎ যেগুলো তোমাদের মডেল পেপার, সেই মডেল পেপার নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এখন যেটা আমাদের আলোচনা চলছে সেটা টপিক ওয়াইজ আলোচনা চলছে, বিভিন্ন টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং খুব শীঘ্রই আমরা 60টা অর্থাৎ 60 কোশ্চেনের যে মডেল পুরো ফুল সিলেবাস ধরে সেটাও কিন্তু আমরা আলোচনা করব। তার আগে অবশ্যই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অতি সত্ত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও এই ছাড়াও WBSLST ছাড়াও আমাদের নেট অ্যান্ড সেট, হ্যাঁ, নেট অ্যান্ড সেট সংস্কৃত অ্যান্ড পেপার ওয়ান দুটোই কিন্তু আমাদের ব্যাচ শুরু হয়েছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকেও ক্লাসটা করতে পারো। সংস্কৃত অ্যান্ড পেপার ওয়ান, নেট সেটের সংস্কৃত অ্যান্ড পেপার ওয়ান আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা চাইলে এখান থেকে ক্লাস করতে পারো। এছাড়াও দেখো, আপার প্রাইমারি যেটা আপারের যে সংস্কৃত সাবজেক্ট, আপারের যে সংস্কৃত সাবজেক্ট তার ব্যাচ কিন্তু আমরা শুরু করতে চলেছি এবং যে SLST অর্থাৎ ঝাড়খণ্ড যে SLST তার ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়েছে, আমাদের ক্লাস কিন্তু চলছে। তোমরা চাইলে কিন্তু এখানেও কন্ট্যাক্ট করে তোমরা ক্লাস কিন্তু নিতে পারো। এইখানে ক্লাসের জন্য অবশ্যই তোমাকে 7407083623 এই নাম্বারে কিন্তু একটু কন্ট্যাক্ট করে নিতে হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা তুমি সরাসরি কল করে নিয়ে তোমাদের যে প্রবলেম আছে বা তোমরা অ্যাডমিশন চাইলে নিতে পারো। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় না করে সরাসরি আমরা ভিডিওতে মূল যে টপিক সেখানে চলে যাব। দেখো, আজকের যেটা আমাদের আলোচনা বললাম নাট্য সাহিত্যের দিক থেকে দেখো অশ্বঘোষ অ্যান্ড কালিদাস। নাট্য সাহিত্যের দিকে কি কি বললাম, অশ্বঘোষ আর কালিদাস, এই দুটো টপিক কিন্তু আমাদের আজকে পাঠ্য। কারণ অশ্বঘোষের দিকটা আমরা দেখব, প্রথম শতকের যে কবি ছিল অশ্বঘোষ এবং তার পরবর্তী যে দ্বিতীয় শতক হিসেবে ধরা হয় কালিদাস। সরি, এখানে কালিদাস যে অশ্বঘোষ এবং ভাস হতো, ঠিক আছে, অশ্বঘোষ অ্যান্ড ভাস হবে এটা। কালিদাস পরের দিন আমরা নিয়ে আসবো, আজকে অশ্বঘোষ অ্যান্ড ভাস নিয়ে আমরা আলোচনা করব। তো দেখে নাও, এটা হচ্ছে পার্ট ওয়ান, অর্থাৎ ক্লাস পার্ট ওয়ানের যে ক্লাস সেই ক্লাস কিন্তু আজকে আমরা দেখব। তো সরাসরি আমরা কোশ্চেনে চলে যাবো। দেখো কোশ্চেনগুলো কীভাবে সেট করা হয়েছে বা কী কী কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নিই। 1 নম্বর যদি কোশ্চেন আমরা দেখি, সংস্কৃত সাহিত্যে দৃশ্যকাব্যে নামে পরিচিত, অর্থাৎ সংস্কৃত সাহিত্যে দৃশ্যকাব্যে নামে কে পরিচিত। 1 নম্বর অপশান দেখো নাটক, 2 নম্বরে বলেছে রূপক, 3 নম্বর বলেছে নাট্য, 4 নম্বর বলেছে সবকটি। অর্থাৎ সংস্কৃত সাহিত্যে দৃশ্যকাব্য নামে যদি পরিচিত হয় তাহলে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নাটক সেই রূপক সেই নাট্য, অর্থাৎ সবকটি কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে কি সবগুলোই। কারণ দৃশ্যকাব্য বা নাটক যদি বলা হয়, যে নাটক বা দৃশ্যকাব্য কাকে বলা হয়, এই প্রশ্ন যদি আমরা দেখতে যাই, নাট্যকাব্য বা দৃশ্য বা নাটক যদি বলে কাকে বলা হয় না, মঞ্চে পাত্রপাত্রী দ্বারা প্রদর্শিত যে অভিনয়, মঞ্চের মধ্যে পাত্রপাত্রী দ্বারা প্রদর্শিত যে অভিনয় দেখে দর্শকেরা রস আস্বাদন করে, রস নেয়, গ্রহণ করে, সেটাই হচ্ছে দৃশ্যকাব্য। মঞ্চে পাত্রপাত্রীর দ্বারা প্রদর্শিত অভিনয় দেখে দর্শকেরা যে রস আস্বাদন করে তাই হচ্ছে দৃশ্যকাব্য, এবং এই দৃশ্যকাব্যে সাধারণত কি বলা হয়, নাটক বলা হয়। এবার দৃশ্যকাব্যের কয়েকটি ভেদ রয়েছে, একটা হচ্ছে রূপক, একটা উপরূপক। রূপক হচ্ছে 10 রূপক, আর উপরূপক হচ্ছে 18 প্রকার। 10 রূপক যদি আমরা দেখতে যাই, হ্যাঁ, বিভিন্ন প্রকার তারগুলো আছে, আমরা পরবর্তী যে কোশ্চেন আছে আস্তে আস্তে দুটো একটা করে প্রত্যেকটি তথ্যই কিন্তু আমরা এখান থেকে দেখে নেব। তাহলে প্রথম দেখো 1 নম্বর যে কোশ্চেন ছিল আমাদের, সংস্কৃত সাহিত্যে দৃশ্যকাব্যে নামে কে পরিচিত। দৃশ্যকাব্যকে বলা হয় নাটক, দৃশ্যকাব্যেরই একটা ভেদ হচ্ছে রূপক এবং নাট্য, সবগুলো কিন্তু এর মধ্যে আমরা পাবো।
দু নম্বর কোশ্চেন দেখো, সরাসরি আমরা চলে যাব 2 নম্বর কোশ্চেন। রূপকের সংখ্যা দেখো, রূপকের সংখ্যা অপশনটি দেখি 5টি, 10টি, 15টি, 20টি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রূপকের সংখ্যা অবশ্যই কি বললাম 10টি কিন্তু রূপক আছে। আমরা সাহিত্য দর্পণে বিশ্বনাথের মতো দেখেছি আমরা 10টি রূপক কিন্তু আমরা এখানে পাবো। 10টি রূপক আছে। রূপক 10টি কি আছে বলো তো? 1 নম্বর দেখো যদি আমরা দেখি নাটক, 2 নম্বর হচ্ছে প্রকরণ, 3 নম্বর হবে ভান, 4 নম্বর আসবে ব্যয়োগ, 4 নম্বর আসবে ব্যয়োগ, 5 নম্বর যদি আমরা দেখি সমবকার, 6 নম্বরে যদি আমরা দেখি দেখো 6 নম্বর হচ্ছে ডিম, 7 নম্বর যদি আমরা দেখি ইহামৃগ, 8 নম্বর দেখি আমরা অঙ্ক, 9 নম্বর যদি আমরা দেখি বিথি, আর 10 নম্বর যদি আমরা দেখি প্রহসন। অর্থাৎ দেখো রূপকের সংখ্যা হচ্ছে 10টি। নাটক, প্রকরণ, ভান, ব্যয়োগ, সমবকার, ডিম, ইহামৃগ, অঙ্ক, বিথি, প্রহসন, এইভাবে কিন্তু 10টি রূপক আছে এবং উপরূপকের সংখ্যা কিন্তু 18টি। এর মধ্যে নাটিকা থেকে আরম্ভ করে বিভিন্ন উপরূপকগুলো চলে আসবে। নাটিকা, ত্রোটক, গোষ্ঠী, ষট্টক ইত্যাদিভাবে উপরূপকের ভেদটা চলে আসে। তো আমাদের সাধারণত যেটা লাগে সেটা হচ্ছে রূপক যেটা আছে, রূপকের ভেদ কি কি আছে, এটা আমাদের কোশ্চেন হলেও হতে পারে এই জায়গা থেকে। 3 নম্বর দেখো, সরাসরি 3 নম্বর কোশ্চেন আমরা চলে যাব। পঞ্চম বেদ দেখো, পঞ্চম বেদ কোশ্চেনটা কিন্তু খুব ভাইটাল কোশ্চেন। পঞ্চম বেদ কিন্তু অনেকগুলো তথ্যকে বলা হয়। দেখো অপশনগুলো দেওয়া আছে। অধৈর্য শাস্ত্র, অধৈর্য মানে যেটা হচ্ছে আমরা অধৈর্য বেদ যেটাকে বলবো আমরা, অধৈর্য বেদ, নাট্যশাস্ত্র, আয়ুর্বেদ, ধনুশাস্ত্র। তাহলে অপশনটাকে দেখে নাও বা তোমরা পজ করে অ্যান্সারটা দাও। তোমাদের 30টা কোশ্চেনের মধ্যে কার কতগুলো অ্যান্সার হলো অবশ্যই তোমরা কমেন্ট করছো। তোমরা কমেন্ট করে জানাবে যে কার কতগুলো অ্যান্সার কিন্তু আমাদের হলো। দেখো পঞ্চম বেদ যদি বলা হয়, এখানে অপশন দেখো আসছে নাট্যশাস্ত্র, কারণ এই জায়গাতে কি পাচ্ছি আমরা নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ যে বলা হয় তার একটা যৌক্তিকতা আছে। আর দেখো নাট্যশাস্ত্রের মধ্যে নাট্যশাস্ত্র যে তৈরি হয়েছিল বেদের কিছু অংশ নিয়ে, অর্থাৎ ঋগ্বেদ থেকে নাট্যশাস্ত্রের জন্য নেওয়া হয়, ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছিল পাঠ্য, ঠিক আছে। যজুর্বেদ থেকে নেওয়া হয়েছিল কি অভিনয়, সামবেদ থেকে নেওয়া হয়েছিল গীতি বা গান, আর অথর্ববেদ থেকে নেওয়া হয়েছিল রস। তাহলে দেখো ঋগ্বেদ থেকে পাঠ্য, যজুর্বেদ থেকে অভিনয়, সামবেদ থেকে গান, অথর্ববেদ থেকে রস, 4টা বেদ থেকে 4টি তত্ত্ব নেওয়া হয়েছে এবং তাই জন্য নাট্যশাস্ত্রকে আমরা পঞ্চম বেদ হিসাবে পরিচিত বলি। নাট্যশাস্ত্রকে কি বলা হয়? পঞ্চম বেদ। নাট্যশাস্ত্র হচ্ছে পঞ্চম বেদ। কারণ দেখো এই পঞ্চম বেদ নাট্যশাস্ত্র ছাড়াও মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ, মহাভারতকে বলা হচ্ছে পঞ্চম বেদ, আবার পুরাণকেও বলা হয় পঞ্চম বেদ। পুরাণকেও বলা হয় পঞ্চম বেদ। তাহলে দেখো পঞ্চম বেদ নাট্যশাস্ত্র আসবে, মহাভারত আসবে, পুরাণ আসবে, যে অপশনটা তোমার থাকবে তাকে কিন্তু সেই অনুপাতে তোমরা অ্যান্সার করবে। একসঙ্গে ধরো দিয়ে দিল মহাভারত দিল, পুরাণও দিয়ে দিল, নাট্যশাস্ত্র দিল, নিয়ে বললো সবকটি কি পঞ্চম বেদের অন্তর্গত? হ্যাঁ, সবকটি কিন্তু পঞ্চম বেদের অন্তর্গত। এভাবেও হতে পারে, একসঙ্গে দুটো অ্যান্সার হতে পারে, আবার একসঙ্গে একটাও অ্যান্সার হতে পারে। তাহলে পঞ্চম বেদ হিসেবে পরিচিত যেটা, সেটা কিন্তু কি বললাম নাট্যশাস্ত্র একটা যৌক্তিকতা আছে, কারণ নাট্যশাস্ত্রের ঋগ্বেদ থেকে পাঠ্য ও যজুর্বেদ থেকে অভিনয়, সামবেদ থেকে গান, আর অথর্ববেদ থেকে রস, এই যে 4টা জিনিস এখান থেকে নেওয়া হয়েছে, তার জন্য নাট্যশাস্ত্র কি বলা হচ্ছে পঞ্চম বেদ হিসাবে কিন্তু পরিচিত করা হয়েছে। দেখো আমি যে তোমাদেরকে ক্লাসগুলো যেভাবে দিচ্ছি, তোমরা যদি এটাকে নোট তৈরি করতে পারো, অর্থাৎ ধরে ধরে যদি তোমরা নোটের মতো খাতাতে পয়েন্ট করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের আলাদা করে আর কিন্তু নোট পড়তে হবে না, এগুলোকে পড়লেই তোমাদের কাজটা হয়ে যাবে। এবং অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করে, স্যার এত ডিপলি আলোচনা করার দরকার নেই, উত্তরটা বলে গেলেই হয়। তো তোমরা কমেন্ট করো যদি তোমাদের ডিপলি আলোচনা না লাগে, তাহলে হয়তো আমরা অ্যান্সারটা বলে বেরিয়ে যেতে পারবো, তাহলে টাইমটাও তোমাদের কম লাগবে বা তোমরা এমসিকিউ বেশি প্র্যাকটিস করতে পারবে। কিন্তু যদি মনে হয় যে না স্যার আমাদের পুরোটাই লাগবে, অর্থাৎ আমরা যে প্র্যাকটিস করছি টোটাল তথ্যটা জানলে আমাদের আরও একটা কোশ্চেন, তোমরা দেখো এইখানে তো আমরা একটা কোশ্চেন দেখলাম, কিন্তু আমরা আরও 4-5টা কোশ্চেন যেখানে আসতে পারে সেই তথ্যটাও কিন্তু আমরা আলোচনা হচ্ছে। অর্থাৎ আমরা যেখানে প্রতিদিন হয়তো 25 বা 30 এরকম একটা কোশ্চেনকে আমরা প্র্যাকটিস করছি, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে 4টা করে যদি অপশন দেখি তাহলে 100+ কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করে নিচ্ছি। হয়তো দেখাচ্ছে আমাদের 25টা কোশ্চেন, কিন্তু 100+ কোশ্চেন কিন্তু আমাদের এর মধ্যে আলোচনা হচ্ছে। এটাও কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট। যাই হোক,
মোটামুটি তোমাদের যদি ক্লাস ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো বা লাইক শেয়ার করে ভিডিওটা তোমাদের অন্যান্য যে সকল বন্ধুরা আছে তাদের মধ্যে পাঠিয়ে দাও, বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করতে পারো। এভাবেই আস্তে আস্তে করে আমাদের প্রিপারেশনটা যাতে আরও ভালোভাবে হয় সেইভাবে তোমরা চেষ্টা করো। কারণ দেখো একটা ব্যাপার চলে আসছে যে এসএলএসটি পরীক্ষা যেটা হতে চলেছে আর কম টাইমের মধ্যে, সেটা কিন্তু খুবই একটা ভাইটাল পরীক্ষা তোমাদের জন্য। পরবর্তীকালে কবে এসএলএসটি হবে কিন্তু আমরা কেউ জানি না, তাহলে যেটা এখন এই মুহূর্তে পেয়েছি সেটাকে সেইভাবেই কিন্তু তৈরি করা দরকার আমার মনে হয়। 4 নম্বর কোশ্চেনে দেখো সরাসরি যাব, কোন বেদকে অভিনয়ের উৎস ধরা হয়? অর্থাৎ 4টা যে বেদ আছে দেখো, ঋক, সাম, যজু, অথর্ব, 4টা বেদের মধ্যে কোনো একটা বেদকে বলা হচ্ছে অভিনয়ের উৎস ধরা হয়। একটু আগেই আমরা আলোচনা করে এসেছি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। দেখো 4টা বেদ, 4টা বেদ থেকে দেখো আমরা কোশ্চেন দেখে নিয়েছি, তাহলে অপশনটা একটু দেখে নাও সরাসরি। অপশন পাবো কোথায়? অপশন পাবো যজুর্বেদ। অর্থাৎ দেখো যজুর্বেদ কিছু বলা হচ্ছে অভিনয়, যজুর্বেদ থেকে আমরা কি পেতে পারি? অভিনয়, অভিনয়ের উৎস। অথর্ববেদ থেকে আমরা আলোচনা করেছি, অথর্ববেদ থেকে আমরা রস পাবো। সামবেদ থেকে আমরা গান বা গীতি পাবো, ঠিক আছে, গীতি। আর ঋগ্বেদ থেকে পাবো পাঠ্য বা সংলাপ। তাহলে দেখো 4টা বেদ থেকে কি বললাম? 4টি তথ্য পাবো। ঋগ্বেদ থেকে পাঠ্য বা সংলাপ, যজুর্বেদ থেকে সামবেদ থেকে গীতি, যজুর্বেদ থেকে অভিনয়, অথর্ববেদ থেকে রস। এই 4টা বেদ থেকে 4টি তথ্য নিয়ে পরবর্তীকালে পঞ্চম বেদ হিসেবে নাট্যশাস্ত্র, কিন্তু ভরতমুনির যে নাট্যশাস্ত্র, সেই নাট্যশাস্ত্র কিন্তু আমাদের রচিত হয়েছে। যাই হোক, পরের কোশ্চেন দেখো, তাহলে উত্তর তোমরা পেয়ে গেলে যজুর্বেদ। পরের কোশ্চেনে আমরা যাবো সরাসরি 5 নম্বর যে কোশ্চেন আছে দেখো, কোন অনুষ্ঠানে প্রথম নাট্য প্রয়োগের ব্যবস্থা করা হয়? খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল কোশ্চেন, যে কোন অনুষ্ঠানের মধ্যে কোন অনুষ্ঠানে সর্বপ্রথম নাট্য প্রয়োগের যে ব্যবস্থা, সেই নাট্য প্রয়োগের ব্যবস্থা করা হয়। দেখো নাট্যশাস্ত্রের যদি প্রণেতা যদি বলা হয়, সে তো ভরতমুনি আমরা জানি, রস সিদ্ধান্তের প্রবর্তক ছিল। কিন্তু এইখানে কোশ্চেন যেটা দিয়েছে দেখো, যে কোন অনুষ্ঠানে না প্রথম নাট্য প্রয়োগের ব্যবস্থা করা হয়? অপশনগুলো দেখে নাও। 1 নম্বর কৌমুদী মহোৎসবে, ইন্দ্রধ্বজ উৎসবে, বসন্তর উৎসবে, কোনোটি নয়। তোমরা পজ করে নিজেদের মতো অ্যান্সার করো এটা, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে অ্যান্সার হতে চলেছে। দেখো অপশন যদি আমরা দেখি, ইন্দ্রধ্বজ উৎসবে, অর্থাৎ অপশন কিন্তু বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কারণ দেখো আমরা জানি নাট্যশাস্ত্রের প্রণেতাকে না ভরতমুনি, এটা আমরা নিশ্চয়ই জানি। কিন্তু কিভাবে নাট্যবেদ সৃষ্টি হয়? নাট্যবেদ সৃষ্টিগুলো ঋগ্বেদ থেকে সংলাপ বা পাঠ্য আমরা আলোচনা করে নিয়েছি, সামবেদ থেকে গীত, যজুর্বেদ থেকে অভিনয় এবং অথর্ববেদ থেকে রস ও ভাব ও রস সংগ্রহ করে নাট্যবেদ কিন্তু সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে যেটা বলতে চেয়েছে এখানে, যে কোন উৎসবে প্রথম কোন অনুষ্ঠান নাট্যের প্রয়োগ হয়? ইন্দ্রধ্বজ উৎসবে কিন্তু প্রথম নাট্যের প্রয়োগ হয়। ক্লিয়ার? 6 নম্বর কোশ্চেনে দেখো সরাসরি যাব, সংস্কৃত নাটকের প্রাচীনতম বীজ। ভালো কোশ্চেন একটা। সংস্কৃত যে নাটক এসছে তার বীজটা কি? প্রাচীনতম মানে সর্বপ্রথম কোন জায়গাতে আমরা সংস্কৃত নাটকের বীজ হিসাবে প্রথম পাই? পূর্বপুরুষদের পূজা, ছায়া নাটক, গ্রিক প্রভাব, না ঋগ্বেদের সংবাদ যুক্ত? দেখো নাটকের যে মূল বিষয়, যে নাটক, একের সঙ্গে একজনের সঙ্গে অপরজনের সংলাপ, সেটা আমরা প্রথম কোথায় পাবো? সংবাদ যুক্ত। দেখো ঋগ্বেদে আমরা কি পেয়েছিলাম? উত্তর দেখে নাও। উত্তর হচ্ছে কি? ঋগ্বেদের সংবাদ যুক্ত। অর্থাৎ ঋগ্বেদের যে সংবাদ যুক্ত আমরা পাই, প্রায় 20টির মতো সংবাদ যুক্ত পাই, যেগুলো ধরো তোমাদের বিভিন্ন নেট সেটের এক্সামেও আছে দেখবে। জমজমি সংবাদ যুক্ত, শর্মাপণি সংবাদ যুক্ত, ঠিক আছে, পুরুরবা উর্বশী সংবাদ যুক্ত ইত্যাদি ভাবে যে সংবাদ যুক্তগুলো একে অপরের যে সংলাপ আছে, সেইটাই হচ্ছে সংস্কৃত নাটকের প্রাচীনতম বীজ হিসাবে কিন্তু পরিচিত। খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল কোশ্চেন কিন্তু এখান থেকে তোমরা দেখে রাখবে। এগুলোকেই নোট বানিয়ে নাও। আমি তো বললাম আলাদা করে তোমাদের কিন্তু যে নোট পড়তে হবে এই টপিকগুলোর উপরে, আশা করি আর কোনো কিছু পড়ার দরকার নেই। আর আমাদের যেভাবে কোশ্চেন আসে এসএলএসটিতে, সেই অনুপাতে তোমরা এগুলো গিয়ে তৈরি করো, এর বাইরে কিছু করার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, যাই হোক 7 নম্বর কোশ্চেন আমরা সরাসরি চলে যাব। 7 নম্বর কোশ্চেন দেখো, ব্রহ্মা কার অনুরোধে নাট্যবেদ সৃষ্টি করেন? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ব্রহ্মা কার অনুরোধে নাট্যবেদ সৃষ্টি করেন? নারদ, ইন্দ্র, শিব, কৃষ্ণ? তাহলে ব্রহ্মা কার অনুরোধে? উত্তরটি তোমরা দেখতে পারো এখান থেকে। উত্তর আসবে কি? ইন্দ্র। দেবরাজ ইন্দ্রের অনুরোধে নাট্যবেদ তৈরি করে, তার জন্য ইন্দ্রধ্বজ যে উৎসব, সেই উৎসবে প্রথম নাট্য প্রয়োগ করা হয়। প্রথম নাট্য প্রয়োগ হচ্ছে ইন্দ্রধ্বজ উৎসবে, এই জন্যই করা হয় এটাকে। ক্লিয়ার? পরে কোশ্চেন দেখো আমরা যাব 8 নম্বর কোশ্চেন, কোন কবি? দেখো আজকের আমাদের আলোচনা যেটা বলেছিলাম তোমাদেরকে, যে আজকে আমাদের আলোচনা কি আছে? শুধুমাত্র মহাকবি ভাস আর অশ্বঘোষ। পরবর্তীকালে আমরা কালিদাসকে নিয়ে আসবো। তার পরবর্তীকালে আমরা একটা একটা করে আমরা পাঠটি কিন্তু এগিয়ে নিয়ে যাব। কারণ
নাট্য সাহিত্যটা খুব একটা বড় অধ্যায়, তো সেক্ষেত্রে আস্তে আস্তে আমাদের এগিয়ে যাওয়াটাই ভালো হবে। আজকে পার্ট 1-এর ক্লাস, যে কোন কবি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কাব্য রচনা করেন। বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোন কবি? 1 নম্বর দেখো কালিদাস, 2 নম্বর মহাকবি মাঘ, 3 নম্বর ভবভূতি, 4 নম্বর হচ্ছে অশ্বঘোষ। তাহলে দেখো এইখান থেকে যদি আমরা দেখি, তোমরা অপশনটা নিজের আগে দেখে নাও। অপশন উত্তর কি আসবে? অশ্বঘোষ। অশ্বঘোষ কি ছিল? বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কিন্তু কাব্য রচনা করেন। মহাকবি মাঘের কি রচনা আছে দেখো, মাঘের একটা বৈশিষ্ট্য পাওয়া যায়, যেমন উপমা কালিদাসস্য ভার্বের অর্থ গৌরবম দণ্ডেন পদ লালিত্যম মাঘে সন্তি ত্রয়গুণা। কারণ উপমার জন্য কালিদাস বিখ্যাত, ভারবী হচ্ছে অর্থ গৌরবের জন্য বিখ্যাত, পদলালিত্যের জন্য কি আছে? দণ্ডী বিখ্যাত। ঠিক সেরকম ভাবে মহাকবি মাঘ হচ্ছে উপমা, অর্থ গৌরব এবং পদলালিত্য তিনটের জন্যই সে মহাকবি মাঘ বিখ্যাত। তার জন্য বলা হচ্ছে মাঘে সন্তি ত্রয়গুণা। মহাকবি মাঘ, মাঘের বিরচিত কি না শিশুপাল বধ নামক একটি মহাকাব্য। শিশুপাল বধ 20টি স্বর্গে কিন্তু সে রচনা করে অমর হয়ে আছে। তো ভবভূতি যদি দেখি আমরা, দেখো ভবভূতিকে বলা হচ্ছে করুণ রসের কবি। হ্যাঁ, করুণ রস, অর্থাৎ ভবভূতির উত্তরামচরিত, মহাবীর চরিত ইত্যাদি দুটো কিন্তু করুণ রস হিসাবে কিন্তু পরিচিত। উত্তরামচরিতটাই কিন্তু আমাদের করুণ রসের নাটক হিসেবে পরিচিত। অশ্বঘোষ দেখো, অশ্বঘোষ তো আমরা বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য যে বিভিন্ন দিকগুলো আছে সেটা তো আমরা আলোচনা করেই নেব। অশ্বঘোষের বিভিন্ন রচনাগুলো আমরা দেখব। আর মহাকবি কালিদাস তারও রচনা যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তীকালে পড়ব। যাই হোক, আজকে 8টা কোশ্চেন এখনো পর্যন্ত আমরা আলোচনা করলাম। পরবর্তী কোশ্চেন আমরা সরাসরি চলে যাব। আমাদের টাইমটাও অতিবাহিত হচ্ছে, বা তোমাদেরও ধরো এই টাইমে বেশি টাইম তো নষ্ট করা ঠিক নয়, কারণ তোমাদেরকেও অন্যান্য টপিক যেগুলো আছে এই মক টেস্টের সাথে সাথে তোমরা অন্যান্য টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। যাই হোক, আমরা পরের কোশ্চেনে সরাসরি যাব। 9 নম্বর কোশ্চেন, সারিপুত্র প্রকরণ নাটকের রচয়িতা। খুব একটা ভালো কোশ্চেন দেখো। হ্যাঁ, বুদ্ধ ঘোষ, অশ্বঘোষ, মঞ্জু ঘোষ, ধর্মত্রাত। অর্থাৎ দেখো অপশন দিয়ে দেখি আমরা, সারিপুত্র প্রকরণ কার না? সারিপুত্র প্রকরণ হচ্ছে মহাকবি কে আসবে? অশ্বঘোষ বিরচিত সারিপুত্র প্রকরণ। দেখো অশ্বঘোষ বিরচিত কি বললাম? সারিপুত্র প্রকরণ। কারণ দেখো অশ্বঘোষ, যদি এর একটু তথ্যতে আমরা যাই যে সারিপুত্র প্রকরণ কেন হলো, দেখো অশ্বঘোষের যে রচনাগুলো পাই, 1 নম্বর রচনা হচ্ছে গণ্ডী স্ত্রোতগাথা। এটা হলো খণ্ডকাব্য বা গীতিকাব্য। খণ্ডকাব্য বা গীতিকাব্য 1 নম্বর অপশন। 2 নম্বর কি আছে দেখো, বুদ্ধচরিত। 2 নম্বর হচ্ছে বুদ্ধচরিত, এটি হচ্ছে মহাকাব্য রচনা, মহাকাব্যিক মহাকাব্য। 3 নম্বর আসবে দেখো সৌন্দরনন্দ। সৌন্দরনন্দ এটা হচ্ছে তোমাদের মহাকাব্য। 4 নম্বর আসবে দেখো সারিপুত্র প্রকরণ, যেটা আজকে একটা আলোচনার বিষয় তোমাদের। সারিপুত্র প্রকরণ এটা হচ্ছে নাটক। তারপরে পাবো কি মহাযান শাস্ত্রোৎপাদ, একটা রচনা আছে এখানে। তাহলে দেখো সারিপুত্র প্রকরণ নাটকের রচয়িতা বললাম অশ্বঘোষ। অশ্বঘোষের আরো যে রচনাগুলো আছে গণ্ডী স্ত্রোতগাথা খণ্ডকাব্য বা গীতিকাব্য, বুদ্ধচরিত মহাকাব্য, সৌন্দরানন্দ মহাকাব্য এবং সারিপুত্র প্রকরণ হলো নাটক। তাহলে অশ্বঘোষের যদি একটু আমরা তার ব্যক্তিগত জীবনীতে যাই ফিরে, দেখো বলে কালিদাসের পূর্ববর্তী মহাকাব্যিক, কালিদাসের পূর্ববর্তী মহাকাব্য রচয়িতাদের মধ্যে কালিদাসের পূর্বে যে সকল মহাকাব্য রচনা করে তার মধ্যে অশ্বঘোষ হচ্ছে অন্যতম। কারণ ঐতিহ্যপ্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে সম্রাট অশোকের সমসাময়িক ছিলেন অশ্বঘোষ, সম্রাট অশোকের সমসাময়িক। অর্থাৎ অশ্বঘোষের জীবনকাল বা আনুমানিক তাহলে কত আসতে পারে? প্রথম বা দ্বিতীয় শতক অথবা প্রথম শতকেই কিন্তু আমরা ধরি। প্রথম জীবনে বলছে, প্রথম জীবনে ব্রাহ্মণ অশ্বঘোষ, পরে মহাজনপদ অবলম্বন করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। অর্থাৎ প্রথম জীবনে ব্রাহ্মণ ছিলেন অশ্বঘোষ, কিন্তু পরবর্তীকালে সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। অশ্বঘোষ দেখো একদিকে বলেছে কবি, একদিকে দার্শনিক এবং ধর্ম প্রবক্তা রূপে কিন্তু প্রসিদ্ধ। তার বাসস্থান ছিল সাকেত। কোশ্চেন দেখ, সাকেতবাসী ক, সাকেতবাসী কবি ক, সাকেত অর্থাৎ অযোধ্যা। তার বাসস্থান ছিল সাকেত বা অযোধ্যা। তার মায়ের নাম দেখো, এখানে কোনো কবির বাবার নাম পাওয়া যায়, কোনো কবির মায়ের নাম পাওয়া যায়, কোনো কবির পিতামহ পায়, প্রপিতামহ পায়। যা তথ্য পাওয়া যায় সেটাই কিন্তু আমাদেরকে দেখে রাখতে হবে। তার যে জন্মস্থান বলছে সাকেত বা অযোধ্যা, এবং তার মায়ের নাম ছিল সুবর্ণাক্ষী। সুবর্ণাক্ষী, ঠিক আছে, এখানে পাবো। বৌদ্ধ ও হিন্দু দর্শন, ব্যাকরণ
অলঙ্কার শাস্ত্র প্রভৃতি বিষয়ে তার কিন্তু পাণ্ডিত্য ছিল। অর্থাৎ মহাকবি অশ্বঘোষ তার সারিপুত্র প্রকরণ একটি নাটক জাতীয় রচনা, দুটো মহাকাব্য পাবো, হ্যাঁ, বুদ্ধচরিত, সুন্দরনদ, আর একটি গণ্ডিস্তগাথা হচ্ছে একটি খণ্ডকাব্য রূপে পরিচিত। তার বাসস্থান যদি ধরা হয় তাহলে সে সাকেত ছিল এবং তার মায়ের নাম ছিল সুবর্ণাক্ষী। ঠিক আছে। এছাড়াও তিনি প্রথম জীবনে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও পরবর্তীকালে কি করা হয়, বৌদ্ধ ধর্মে কিন্তু সে দীক্ষিত হয়। এই ছিল মূল তথ্য। ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন আমরা সরাসরি চলে যাব। 10 নম্বর কোশ্চেন দেখো, দীপশিখা উপাধি কোন কবির উদ্দেশ্যে প্রদান করা হয়? এটা খুব পরিচিত একটা কোশ্চেন। ভারবী, মাঘ, কালিদাস, অশ্বঘোষ। দেখো এখানে 4টে অপশন দেওয়া আছে। বলছে ভারবী, ভারবী কে না, ভারবী কিরাতার্জুনীয়মের জন্য বিখ্যাত, মহাকবি মাঘ শিশুপাল বধের জন্য, কালিদাসের বিভিন্ন শাস্ত্রী রচনা আছে তার মধ্যে প্রসিদ্ধ মহাকাব্য আছে, রঘুবংশ আছে, ঠিক আছে, গীতিকাব্য আছে, ঋতুসংহার আছে, মেঘদূত আছে, নাটক আছে, অভিজ্ঞান শকুন্তলম, বিভিন্ন রচনাগুলো আছে, এগুলো আমরা আলোচনা করব। আর অশ্বঘোষও দেখো বুদ্ধচরিত আছে, সুন্দরনদ আছে, হ্যাঁ, গণ্ডিস্তগাথা আছে, সারিপুত্র প্রকরণ ইত্যাদি রচনাগুলো আছে। তাহলে দীপশিখা উপাধি কাকে দেওয়া হয়? কালিদাসকে দেওয়া হয়। যখন কালিদাস সম্পর্কে আমরা আলোচনা করব, নেক্সট যে ভিডিও আসবে তোমাদের পার্ট 2-তে, সেখানে কালিদাস সম্পর্কে আমরা আলোচনা করব এবং সেই জায়গাতে দেখে নেব যে দীপশিখা কেন বলা হয় বা অন্যান্য উপাধিগুলো কেন বলা হয়। ক্লিয়ার? 11 নম্বর কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন কি পাবো? নাট্যশাস্ত্রের সৃষ্টি হয়েছিল কোন যুগে? একটা ভালো কোশ্চেন কিন্তু এটা, যে নাট্যশাস্ত্রের যে সৃষ্টি সেটা কোন যুগে হয়েছিল। নাট্যশাস্ত্রের সৃষ্টি বলছে কোন যুগে হয়েছিল। তাহলে দেখো অপশনগুলো আমরা এখানে দেখে নেব। অপশন কি আছে? ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ, এর কোনোটিই নয়। সত্য, তেতা, দাপর, কলি, 4টে যুগ আমরা পাবো। সত্য, তেতা, দাপর, কলি। তার বলেছে এখানে কোন যুগে। তাহলে দেখো এখানে যদি আমরা ভালো করে এর অপশনটা একটু দেখে নিই, এটা আসবে কোন যুগে? ত্রেতা যুগে আসবে। ঠিক আছে, একটু দেখে নেবো আমরা, এটা ত্রেতা যুগ। অপশন কি আসবে? ত্রেতা যুগ। এখানে টাইপ যেটা করা গেল না, ত্রেতা যুগ, তোমরা এটা দেখে নেবে। 12 নম্বর কোশ্চেন দেখো, প্রথম শতাব্দীর নাট্যকারের নাম। প্রথম শতাব্দীর নাট্যকারের নাম অশ্বঘোষ, ভাস, উভয়ই, না এটি কোনোটিও নয়। দেখো প্রথম শতাব্দীর যেদিন নাট্যকারের নাম আমরা জানতে চাই তাহলে কিন্তু অবশ্যই অশ্বঘোষকে প্রাধান্য দেওয়া দরকার। অশ্বঘোষের পরে দ্বিতীয় শতাব্দী হিসাবে কিন্তু ভাসকে, কিন্তু এর অনেক দ্বিমত আছে। তো তাও তোমরা এখান থেকে দেখে রাখবে যে অশ্বঘোষই হচ্ছে প্রথম শতাব্দীর নাট্যকারের নাম, মানে প্রথম নাট্যকার হিসেবে অশ্বঘোষ আসবে। তার পরবর্তীকালে আসবে ভাস, তারপরে আসবে কালিদাস। ঠিক আছে, তো এইখানটা কিন্তু আমরা দেখে নেব অশ্বঘোষ। পরের কোশ্চেন দেখো, 13 নম্বর যে কোশ্চেন আছে সরাসরি চলে যাব। অশ্বঘোষ রচিত নাটক অলরেডি আমরা পেয়ে গেছি। দেখো 1 নম্বর সারিপুত্র প্রকরণ, বুদ্ধচরিত, গণ্ডিস্তগাথা, চন্দ্রনন্দন। তাহলে অপশন তোমরা নিশ্চয়ই জানো, এর উত্তরটা কি হবে আলোচনা করা আছে। সারিপুত্র প্রকরণ, দেখো সারিপুত্র প্রকরণ হচ্ছে নাটক, বুদ্ধচরিত আমরা পেয়েছিলাম মহাকাব্য, গণ্ডিস্তগাথা আমরা পেয়েছিলাম গীতিকাব্য বা খণ্ডকাব্য, আর সুন্দরনদ পেয়েছিলাম মহাকাব্য। তাহলে দেখো মহাকাব্য দুটো, বুদ্ধচরিত, চন্দ্রনদ, গণ্ডিস্তগাথা হচ্ছে গীতিকাব্য, সারিপুত্র প্রকরণ হচ্ছে নাটক। তাহলে টোটাল যে তথ্যগুলো এখানে আমরা পাচ্ছি, সারিপুত্র প্রকরণ দেখো কি বললাম, নাটক, বুদ্ধচরিত মহাকাব্য, চন্দ্রনদ মহাকাব্য, আর হচ্ছে গণ্ডিস্তগাথা গীতিকাব্য বা খণ্ডকাব্য হিসাবে পরিচিত। অশ্বঘোষ কিন্তু এগুলো বিরচিত, অশ্বঘোষের রচনা এগুলো। 14 নম্বর কোশ্চেন দেখো আমরা যাবো এখানে। 14 নম্বর কোশ্চেন, সারিপুত্র প্রকরণ কি নামে পরিচিত? সারিপুত্র প্রকরণের অপর নাম কি? 1 নম্বর দেখো সারিপুত্র প্রকরণম, সারিপুত্র প্রকরণম, শরদ্ধতিপুত্র প্রকরণম, সবকটি। তো এইখানে যদি আমরা অপশন দেখি যে সারিপুত্র প্রকরণের অপর নাম, এখানে কিন্তু সবগুলোই আসবে। অর্থাৎ সারিপুত্র প্রকরণম, সারিপুত্র, শারদ্ধতিপুত্র, সবকটি কিন্তু এখানে অ্যান্সার চলে আসবে। সবগুলোই কিন্তু ঠিক, রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো 15 নম্বর কোশ্চেন আমরা সরাসরি যাব। 15 নম্বর কোশ্চেনে কি আছে? ভাসের আবির্ভাব কাল। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা কি আলোচনা করলাম? অশ্বঘোষ নিয়ে আলোচনা করলাম। এরপরে হয়তো পরবর্তীকালে যেগুলো আসবে সেটা আসবে মহাকবি ভাসকে নিয়ে। তাহলে ভাসের আবির্ভাব কাল দেখো খ্রিস্টীয় 1ম শতক, খ্রিস্টীয় 2য় শতক, খ্রিস্টীয় 3য় শতক, খ্রিস্টীয় 4র্থ শতক। 4টে শতক কিন্তু এখানে দেওয়া আছে, 1ম, 2য়, 3য়, 4র্থ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অশ্বঘোষ যদি 1ম শতাব্দী হিসেবে আমরা ধরে নিতে পারি, তাহলে দ্বিতীয় ভাস হচ্ছে কি, হ্যাঁ, খ্রিস্টীয় 2য় শতক। এটা কিন্তু আমরা ধরতে কোনো বাধা নেই। 2য় শতকই হচ্ছে, হ্যাঁ, মহাকবি ভাসের সময়কাল হিসাবে গণ্য হয়। এর কিন্তু আমি আগেও বলেছি এর কিন্তু অনেক দ্বিমত আছে। তো যাই হোক, সর্বজন গ্রাহ্য হিসাবে আমরা কিন্তু 2য় শতাব্দীকে এটাকে ধরে নিয়ে আমরা এগেলাম। কে ভাসের নাটকগুলি আবিষ্কার করেন? এটা একটা মূল ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি ভাসের 13টি নাটক পাওয়া যায়।
মহাকবি ভাসের 13টি নাটক পাওয়া যায়। তো এইখানে বলেছে কে ভাসের নাটকগুলিকে আবিষ্কার করেন, তার নাম কি ছিল? টি গণপতি শাস্ত্রী, হরিদাস সিদ্ধান্ত বাগীশ, হ্যাঁ, গৌরীনাথ শাস্ত্রী, এবং তার সাথে সাথে আমরা কি আসছে দেখো হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে কে যে ভাসের যে নাটকগুলি দেখো বলেছে, দেখো কালিদাস। এখানে যদি অপশন তোমরা দেখো টি গণপতি শাস্ত্রী আমরা পাবো কি টি গণপতি শাস্ত্রী, অর্থাৎ অপশন এ কিন্তু রাইট অ্যান্সার। কারণ কালিদাসের পূর্ববর্তী যুগের কবিদের মধ্যে মহাকবি ভাস হচ্ছে অন্যতম। কালিদাস তার মালবিকাগ্নি মিত্রে, এবং যে মিত্রে যে নাট্যকারদের হিসাবে পূর্ববর্তী নাট্যকার হিসেবে ভাসের নাম উল্লেখ করেছেন। কারণ মহামহোপাধ্যায় টি গণপতি শাস্ত্রী ভাসের 13টি নাটক আবিষ্কার করেন। 13টি নাটককে কিন্তু সে আবিষ্কার করেছিল। কিন্তু 13টি আবিষ্কৃত নাটকে সেগুলি সবকটি সূত্রধারের উপস্থিতি মানে বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে দেখা বলে ভাসের রচনা হিসাবে ধরা যেতে পারে। এখানে ক্লিয়ার, এটাকে ভাসের রচনা হিসাবে ধরা যেতে পারে। পরের কোশ্চেন দেখো আমরা যাব 17 নম্বর যে কোশ্চেন আছে, ভাসের নাটকগুলি গণপতি শাস্ত্রী কোথায় আবিষ্কার করেন? টি গণপতি শাস্ত্রী কোথায় আবিষ্কার করেন ভাসের নাটকগুলি? 1 নম্বর দেখো কেরলের অন্তর্গত ত্রিবান্দ্রম, হ্যাঁ, ত্রিবান্দ্রমের পদ্মনাভপুরম অঞ্চলে মল্লিকরনাথম নামক স্থানে। তামিলনাড়ুর অন্তর্গত ত্রিবান্দ্রমের পদ্মনাভপুর অঞ্চলে মল্লিকরনাথম স্থানে। 3 নম্বর দেখো অপশন আমরা এখানে দেখে নেব। 3 নম্বর যে কর্ণাটকের অন্তর্গত ত্রিবান্দ্রমের পদ্মনাভপুরম অঞ্চলে মল্লিকরনাথম স্থানে। আর 4 নম্বর হচ্ছে অন্ধ্রপ্রদেশের দেখো বলেছে ত্রিবান্দ্রমের পদ্মনাভপুরম অঞ্চলের মল্লিকরনাথম নামক স্থানে। 4টে কিন্তু অপশন খুব ভাইটাল অপশন এখানে দেওয়া আছে। তো আমরা যদি এটার অপশন মানে অ্যান্সার দেখতে চাই, অপশন কিন্তু এ চলে আসবে, কেরল, অর্থাৎ কেরলের অন্তর্গত ত্রিবান্দ্রমের পদ্মনাভপুরম অঞ্চলে মল্লিকরনাথম নামক স্থানে কি করে এই যে ভাসের যে নাটকগুলো, এই ভাসের নাটকগুলো কি হয় আবিষ্কৃত হয়। ক্লিয়ার। পরবর্তী দেখো 18 নম্বর কোশ্চেন আমরা চলে যাব, নিম্নের কোনটি প্রাচীনতম, মানে যে রচনাগুলো প্রাচীনতম কোনটা? 1 নম্বর যে মিচ্ছকটিক, অভিজ্ঞান শকুন্তলম, মুদ্রারাক্ষস, সারিপুত্র প্রকরণ। দেখো এইখান থেকে প্রাচীনতম যদি আমরা জিজ্ঞাসা করা হয়, তোমরা পজ করে অ্যান্সারটা অবশ্যই দিবে, এবং কার কতগুলো অ্যান্সার হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। যেমন আগের ভিডিও তোমরা কমেন্ট করেছো স্যার আমার 14টা, কারো 13টা, কারো 16টা, কারো 18টা, এইভাবে কিন্তু অ্যান্সার তোমরা করেছো। প্রত্যেক দিন যদি তোমরা এইভাবে প্র্যাকটিসগুলো করতে থাকো তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা আরও বেটার হবে। আর চাইলেই কিন্তু তোমরা আমাদের যে পেড ব্যাচ আছে তার সঙ্গে যোগাযোগ করে তোমাদের প্রিপারেশনকে আরও ডিপলিভাবে তোমরা স্টাডি করতে পারো। যাই হোক, দেখো অপশন যদি আমরা যাই এখানে যে নিম্নের কোনটি প্রাচীনতম, অপশন দেখো এখানে পেয়ে যাব সারিপুত্র প্রকরণ। কারণ সারিপুত্র প্রকরণ কে রচনা করে না মহাকবি, দেখো এখানে অশ্ব ঘোষ। অশ্বঘোষ কি করে? অশ্বঘোষ সারিপুত্র প্রকরণের রচয়িতা। আর মুদ্রা রাক্ষস দেখো এখানে আমাদের ছেলে দেখো অপশন দেখো মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস কে আছে? পরবর্তীকালে রচনা পাবো। অভিজ্ঞান শকুন্তলম দেখো মহাকবি কালিদাসের রচনা পাবো। মিচ্ছকটিক দেখো শূদ্রকের মিচ্ছকটিক পাবো। আর মুদ্রা রাক্ষস হচ্ছে বিশাখ দত্তের রচনা। তাহলে প্রথম শতাব্দীর কবি হিসেবে আমরা কাকে পাচ্ছি? সারিপুত্র প্রকরণের যে রচয়িতা অশ্বঘোষ। তাহলে এটি হচ্ছে প্রাচীনতম। ক্লিয়ার। পরবর্তী দেখো 19 নম্বর কোশ্চেন আমরা সরাসরি যাব, নাটকে বিদূষক। অর্থাৎ দেখো এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, প্রত্যেকটি নাটকের কোনো না কোনো বিদূষক থাকে। তো বিদূষকের নামগুলো কি? যেমন অভিজ্ঞান শকুন্তলমে আমরা মাধব্য হিসাবে পরিচিত পাই যে মাধব্য, ঠিক সেরকম প্রত্যেকটি নাটকের বিদূষক এবং প্রত্যেকটি নাটকের কঞ্চুকি যে চরিত্রগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা দেখে রাখবে। এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন হয় বিভিন্ন যে হায়ার স্টাডি যে লেভেলের যে কোশ্চেন যেখানে থাকে নাটক, সেখানে আমাদের যখন নেট বলতে পারো, সেট বলতে পারো, পিএইচডির যে এন্ট্রান্সগুলো হয়, ঠিক আছে, বা টিজিটি পিজিটি এক্সাম যেগুলো হয়, সেই জায়গাতে আমরা পাই যে নাটকের বিদূষকের চরিত্র কি, কঞ্চুকি কি, ঠিক আছে, নামগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। তো এখানে দেখো বিদূষকের ভূমিকা ওই সূত্রধারের যে কর্ম করে বা মঞ্চসজ্জা করে, সঞ্চালন কর্ম করে, না হাস্য বিনোদন করে। অবশ্যই নাটকের যে বিদূষক যেটাকে ভাঁড় বলে থাকি আমরা, সে হচ্ছে কি হাস্য বিনোদ করে এবং নাটকটিকে একটি অন্য লেভেলে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, এটা হাস্যরসের জন্য বিদূষকের চরিত্রটি বর্তমান। পরের কোশ্চেন দেখো এখানে পাবো, ভাসের নাটকগুলি উৎস অনুসারে কয়টি ভাগে ভাগ করা যায়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা। ভাসের তো আমরা দেখো আমরা এখানে কি পাই যে ভাসের টোটাল 13টি নাটক পাবো আমরা। ওই যে ভাসের যে 13টি নাটক আমরা পাই তাকে কয় ভাগে ভাগ করা যায়? 1টি ভাগে, 2টি ভাগে, 4টি ভাগে, 3টি ভাগে। তোমরা নিশ্চয়ই জানো, উত্তরটা দেখে নাও তারপরে আমি ব্যাখ্যাতে যাব। উত্তর কি আসবে? 4টি ভাগে, অর্থাৎ ভাসের নাটকগুলি 4 ভাগে ভাগ করা হয়, 4 ভাগে। 1 নম্বর দেখো রামায়ণ অবলম্বনে, দেখো আমি বলে দিচ্ছি রামায়ণ অবলম্বনে। 2 নম্বর আসবে মহাভারত অবলম্বনে। 3 নম্বর কি আসবে দেখো বৃহৎ কথা।
3 নম্বর কি বললাম, বৃহৎ কথা অবলম্বনে, বৃহৎ কথা। আর 4 নম্বর লোককথা অবলম্বনে, লোককথা। তাহলে রামায়ণ অবলম্বনে কি কি আসবে দেখো, প্রতিমা অভিষেক, প্রতিমা দেখো রামায়ণ অবলম্বনে কি বললাম, প্রতিমা আসবে আর অভিষেক আসবে। দেখো প্রত্যেকটি টপিক কিন্তু এখানে আমরা আলোচনা করে নিয়েছি, যদিও কোনটা অ্যান্সার হলো, কি জন্য হলো, তোমরা নিশ্চয়ই এখান থেকে দেখতে পেয়ে যাবে কোশ্চেনগুলো। দেখো আমরা উত্তরটাও অলরেডি দেখে নিয়েছিলাম এর সম্ভবত। 4টি। রামায়ণ অবলম্বনে তাহলে কি পেলাম, প্রতিমা পাবো আর অভিষেক পাবে। মহাভারত অবলম্বনে অনেকগুলো আছে, এখানে পঞ্চরাত্র পাবো, দ্রুতবাক্যম পাবো, মধ্যম ব্যাগ পাবো, দ্রুত ঘটোৎকচ পাবো, কর্ণভার, উরুভঙ্গ, বালচরিতম। মহাভারত অবলম্বনে সব থেকে বেশি। বৃহৎ কথা অবলম্বনে দুটো পাবো আমরা, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ এবং স্বপ্ন বাসব দত্তম। আর লোককথা অবলম্বনে চারুদত্ত এবং অভিমারকহ। এই যে 4টি ভাগে কিন্তু ভাগ করা হয় ভাসের নাটকগুলোকে। দেখো সব থেকে তাহলে যেটা পরিচিত তোমাদের, রামায়ণ হচ্ছে প্রতিমা আর অভিষেক, বৃহৎ কথা হচ্ছে প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ, স্বপ্ন বাসব দত্তম, লোককথা অনুসারে চারুদত্ত, অভিমারক। বাকি যেগুলো পড়ে থাকলো, অর্থাৎ কি কি পড়ে থাকবে দেখো, পঞ্চরাত্র, দ্রুতবাক্যম, মধ্যম ব্যয়োগ, দ্রুত ঘটোৎকচ, কর্ণভারম, উরুভঙ্গ, বালচরিতম। এগুলো সব কোথায় পাবো, এগুলো সব মহাভারত অবলম্বনে তোমরা পাবে। তাহলে ভাসের নাটকগুলোকে 4টি ভাগে কিন্তু ভাগ করা হয়। পরের কোশ্চেন দেখো, সরাসরি চলে যাবো আমরা, রামায়ণের কাহিনী অবলম্বনে ভাসের নাটক। এখনই পেয়ে গেলাম, প্রতিমা অভিষেক উভয় না কোনোটি নয়। উত্তর তোমরা এখনই পেয়ে যাবে, কারণ এর আগের কোশ্চেনে আমরা আলোচনা করে নিয়েছি প্রতিমা আর অভিষেক এই দুটোই কিন্তু রামায়ণের কে অবলম্বন করে ভাসের রচনা। তাহলে উভয়, উত্তর কিন্তু অপশন সি উভয়। রামায়ণ অবলম্বনে 2টি নাটক, সেটা হলো প্রতিমা আর অভিষেক। ক্লিয়ার? 22 নম্বর কোশ্চেন দেখো, আমরা চলে যাবো সরাসরি। 22 নম্বর কোশ্চেনে কি বলা আছে, ভাসকে প্রথিত যশা বলে কে অভিহিত করেছে। দেখো কিছু উক্তি এখানে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ উক্তি। কে বলেছে দেখে নাও, ভাসকে প্রথিত যশা কে বলেছে না, সরি, যদি ভাসকে প্রথিত যশা বলা হয়, দেখো এখানে আমরা কি পাবো, উত্তরটা নম্বর একটা নম্বর। দেখো একটু পেজটা ঠিক করে নিয়ে দাঁড়াও। দেখো এটা একটু ঠিক করলে চলে আসছে আমাদের যে মানে যে পিপিটিটা করা হয়েছে, একটু এদিক সেদিক হয়ে গেছে আর কি টাইপ করতে গিয়ে। দেখো উত্তর ছিল, ভাসকে প্রথিত যশা বলে কে অভিহিত করেছে, শূদ্রক, কালিদাস, জয়দেব না ভবভূতি। এখানে দেখো উত্তর পাবো আমরা কালিদাস। কালিদাস ভাসকে কি বলেছে, প্রথিত যশা, হ্যাঁ, এই উক্তি করে গেছে ভাসকে। পরবর্তী কোশ্চেন দেখো, বৃহৎ কথামূলক ভাসের নাটক। বৃহৎ কথামূলক 2টো নাটক আমরা পেয়েছিলাম, স্বপ্ন বাসব দত্তম, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ম। ঠিক আছে, বলেছে আর উভয় না কোনোটি নয়। দেখো দুটো অ্যান্সারই তো আমরা পেয়েছিলাম, যে বৃহৎ কথামূলক ভাষের রচনা হচ্ছে স্বপ্ন বাসব দত্তম 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ। দুটো নাটকই আমরা পেয়েছিলাম যে বৃহৎ কথামূলক নাটক। পরবর্তী নাটক দেখো এখানে আসছে, কে ভাসকে প্রথিত যশা বলে অভিহিত করেছে। সে একই কোশ্চেন চলে এসেছে, যদি এখানে দেখো টাইপ ডবল টাইপ হয়ে গেছে। দেখো ভাসকে কে প্রথিত যশা বলেছে, না এটা ছিল, সরি এর আগের কোশ্চেন তো আমরা প্রথিত যশা পেলাম 1 নম্বর। দাঁড়াও, দেখো এখানে যেটা, এটা টাইপ মিস্টেক হয়ে আছে, একই টাইপ চলে এসেছে, কালিদাসই হবে এটা, ভাস যে বলেছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো একটু দেখে নেবো আমরা, কালিদাস কোথায় ভাসকে প্রথিত যশা বলেছেন। এটা ভালো কোশ্চেন, যে কালিদাস যে ভাসকে প্রথিত যশা বলেছেন সেটা কোথায় বলেছে। যদি অপশন দেখি, মালবিকাগ্নি মিত্র নাটকের প্রস্তাবনায়, বিক্রম বর্ষিম নাটকের প্রস্তাবনায়, অভিজ্ঞান সুকুন্দ নাটকের প্রস্তাবনায়, না সবকটি। এখানে দেখো, এখানে যদি আমরা উত্তর একটু ভালো করে দেখে নিই, যে কোথায় ভাসকে প্রথিত যশা বলা হয়েছে, তাহলে আসবে কোথায়,
না প্রথম অপশন কিন্তু এ, মালবিকাগিনী মিত্র নাটকের প্রস্তাবনায় ভাসকে প্রথিত যশা নামক এই উক্তিটা কিন্তু ওখানে করা হয়েছে। পরের কোশ্চেন দেখো 26 নম্বর কোশ্চেন আমরা চলে যাব, সংস্কৃত নাটকের একমাত্র বৃহগান্ত নাটক বা ট্র্যাজেডি নাটক কোনটা? খুব ভালো কোশ্চেন। অভিষেক নাটক, দূত ঘটোৎকচ, উরুভঙ্গ না মধ্যম বায়ক? দেখো সংস্কৃত নাটকের একমাত্র বৃহদান্ত যে নাটক সেটা হলো উরুভঙ্গ নাটক। সেটা কি আসছে? উরুভঙ্গ নাটক, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো 27 নম্বর যে কোশ্চেন আছে, ভাসের চারুদত্তম নাটকটির সঙ্গে অপর কোন নাটকের সম্পর্ক রয়েছে? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে ভাসের যে চারুদত্ত তার নাটকের সঙ্গে অপর নাটকে আছে যেমন মিত্রকটিক, মুদ্রারাক্ষস, বেনিসংহার, আর এর কোনোটি নয়। তাহলে ভাসের চারুদত্তম নাটকের সঙ্গে যে মিলটি রয়েছে সেটি হলো মিত্রকটিক। দেখো মিত্রকটিক যেটা আছে সেইখানেও কিন্তু যে নায়ক তার নাম ছিল চারুদত্ত, এখানে মিল আছে। আর মুদ্রারাক্ষস যেটা সেই বিশাখ দত্তের রচনা, রাজনীতিমূলক রচনা। বেনিসংহারং হচ্ছে দেখো ভট্টনারায়ণের রচনা, মহাভারত অবলম্বনে, এগুলো আলাদা জিনিস। পরবর্তী কোশ্চেন দেখো 28 নম্বর যে কোশ্চেন আছে, কবিতা কামিনী হাস ও কে? কবিতা কামিনী হাস ও কে? এখানে অপশন দেখো কালিদাস, ভগবতী, ভাস না শূদ্রক? কবিতা কামিনী হাস ও বলেছে। দেখো কবিতা কামিনী হাস যদি দেখা হয়, মহাকবি ভাসকে বলা হয় যে কবিতা কামিনী হাস হিসাবে পরিচিত মহাকবি ভাস। ঠিক আছে, পরের যে কোশ্চেন দেখো 29 নম্বর যে কোশ্চেন আছে, ভাস ও হাসো, ভাস ও হাসো উক্তিটি কার? এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা, যে ভাস ও হাসো উক্তিটি কার? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কার উক্তি পাবো? এটা জয়দেবের উক্তি। ঠিক আছে, জয়দেব। তাহলে এইভাবে দেখো প্রত্যেকটি কোশ্চেন আমরা দেখলাম, একটি কোশ্চেন জাস্ট আছে, লাস্টের কোশ্চেন একটি পাবো আমরা। তো বাকি যে কোশ্চেনগুলো তোমরা দেখলে 29টা কোশ্চেন সম্পর্কে আলোচনা করলাম। ভাস আর অশ্বঘোষ নিয়ে যদি কোশ্চেন হয় এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। ভাস আর অশ্বঘোষ নিয়ে যদি কোনো কোশ্চেন হয় তো এর মধ্যেই তোমরা কিন্তু কোশ্চেনগুলো পেয়ে যাবে। এবং তোমরা অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী যে টপিকগুলো আসতে চলেছে, গ্রামারের উপর অনেক আমার কমেন্ট আসছে, গ্রামারের উপর আমরা ক্লাস নিয়ে আসবো। কারণ সাহিত্যটা যেহেতু ধরেছি, আর 2 থেকে 4 দিন হলেই আমরা সাহিত্যটা শেষ করব। পরবর্তী যে সকল টপিকগুলো হবে পুরো গ্রামারের টপিকই আলোচনা করা হবে পুরো মাস ধরে। ঠিক আছে, তার সাথে সাথে 60 কোশ্চেনের যে এমসিকিউ অর্থাৎ পুরো মডেল পেপার ফুল সিলেবাস সেটাও আমরা নিয়ে আসতে চলেছি। অবশ্যই যারা দেখো ক্লাসে যুক্ত হতে চাইছো 7407083623 এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং তোমাদের প্রিপারেশনটা আরও বেটার করবে। এই মুহূর্তে যে ব্যাচ বললাম, ঝাড়খণ্ড এসএলএসটি, ডাব্লিউবি এসএলএসটি, নেট অ্যান্ড সেট, সংস্কৃত অ্যান্ড পেপার 1, আপারের সংস্কৃত, পিএসসির সংস্কৃত, এই ব্যাচগুলো কিন্তু এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে এই প্রিপারেশনটা এখান থেকে নিতে পারো। আজকে শেষ কোশ্চেন দেখো, দুঃখ ন্যাসাস্য রাক্ষসেনাম উক্তিটি কোথায় দৃষ্ট হয়? এই অপশনটা কিন্তু আমি উত্তর তোমাদেরকে বলবো না, তোমরা নিজেরা কিন্তু এর কমেন্ট করে উত্তর জানাবে। দুঃখং ন্যাসাস্য রাক্ষসেনাম অর্থাৎ এটি আমাদের স্বপ্ন বাসুদত্ত নাটকেরই একটা অঙ্ক থেকে এই লাইনটা তোলা হয়েছে। ঠিক আছে, তো এই যে লাইনটা তোলা হয়েছে এখানে এর কোথায় উল্লেখ করা আছে? স্বপ্নবাসুদত্তম প্রথম অঙ্কের 7ম শ্লোক, স্বপ্নবাসুদত্তম প্রথম অঙ্কের 8ম শ্লোক, স্বপ্নবাসুদত্তম প্রথম অঙ্কের 9ম শ্লোক, স্বপ্নবাসুদত্তম প্রথম অঙ্কের 10ম শ্লোক। যদি তোমরা কোশ্চেন অ্যান্সার দিতে পারো তাহলে খুব ভালো, নাহলে পরের দিন যে আমরা ক্লাস আসবো বা আমাদের পার্ট 2 এই নাট্য সাহিত্যের উপরে যে পার্ট 2 ভিডিও আসতে চলেছে সেইখানে আমরা কিন্তু এটা উত্তর বলবো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর কার কতগুলো অ্যান্সার হলো, তোমাদের প্রিপারেশনটা কীরকমভাবে এগোচ্ছে সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে বুঝতে পারবো তোমাদের প্রিপারেশনটা কোন লেভেলে চলছে। যাই হোক, আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আমাদের পার্ট 2 যে নাট্য সাহিত্যের যে পার্ট 2 তার কোশ্চেন নিয়ে। নমস্কার।